কোনো কোম্পানিকে, কোনো ইন্ডাস্ট্রিকে জমি দেয়নি, তো ইন্ডাস্ট্রিটা হবে কোথার থেকে? মুখে ডায়লগ দেওয়া যায়, করব আর করেছি দুটো শব্দের মধ্যে বিস্তার ফারাক আছে। কোনো একটা জিনিস হয়ে গেছে, যেমন কলকাতাতে মেট্রো হয়েছে, এখনো অবধি অনেকগুলো প্রজেক্ট হয়েছে। এই যে মেট্রো তৈরি করেছিলেন বিধান রায়, তার প্ল্যানিং নিয়েছিলেন। এটা আজকে ২০২৫ সাল, ২৪ সাল, ২৫ সালে এসে বেশ খানিক দূর প্রজেক্টটা কমপ্লিট হয়েছে, পুরোটা হয়নি। তো করব আর করেছি, হবে আর হয়েছে দুটো শব্দের মধ্যে বিস্তার ফারাক। হওয়ার পর বললে বেটার। প্র্যাকটিস করছে জেল যাওয়া, আবার কি আছে? এমনিতেও তো ক্ষমতা চলে গেলে জেলেই কাটাতে হবে। আগে থেকে প্র্যাকটিস করে নেওয়াটা ভালো, আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কারণ যা চুরি করেছে, যা অত্যাচার পশ্চিমবাংলায় করেছে বিগত ২০১১ সাল থেকে আর ২৪ সাল পর্যন্ত, তাতে করে শেষ জীবনে ওনাদেরকে জেলেই কাটাতে হবে তৃণমূলের যত নেতা নেত্রীরা রয়েছে। একটা কাউন্সিলরে ৩টে ৪টে ৫টা গাড়ি, ৬টা ৭টা ফ্ল্যাট, এটা কোন সভ্য রাজনৈতিক সমাজে কোন রাজনৈতিক নেতার আছে? দেখুন পশ্চিমবাংলাতে প্রফুল্ল সেন, অজয় মুখার্জি, বিধান রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, একজন মুখ্যমন্ত্রীকে দেখান যারা চেয়ারে বসে নিজেদের শুধু নিজেদের আখেরটাই গুছিয়ে গেছে, দেখাতে পারবেন। এখানে যারা তৃণমূল করতে আসে তারা চেয়ারে বসে নিজেদের আখেরটা গুছিয়ে যায়, এবং এটা ফ্যাক্ট। আজকে পশ্চিমবাংলায় তৃণমূল আসাতে কোন কি কি সমস্যাটা হয়েছে? সব থেকে বড় সমস্যাটা হয়েছে হলো বাঙালির রাজনৈতিক চেতনার একটা অধঃপতন ঘটেছে। আপনি চিন্তা করে দেখুন, বাংলা থেকে বড় বড় ইন্টেলেকচুয়ালরা বেরিয়েছে। রবীন্দ্রনাথ বলুন, শরৎচন্দ্র বলুন, বঙ্কিমচন্দ্র বলুন, স্বামী বিবেকানন্দ বলুন, নেতাজি সুভাষচন্দ্র বসু বলুন, কাজী নজরুল ইসলাম বলুন, প্রত্যেকটা ফিল্ডে, এমনকি স্পোর্টসেও আপনি গোষ্ঠপাল দেখুন, পঙ্কজ রায় ক্রিকেট খেলতেন দেখুন, প্রত্যেকটা ফিল্ডে ছিল। আজকে বাঙালিদের এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে সাদা খাতাতে চাকরি হচ্ছে। এটাকে অবক্ষয় বলবো না তো আমি কি বলবো? দেখুন পশ্চিমবাংলায় চাকরিটা হচ্ছে কোথার থেকে? এই সরকার চাকরি দেবে না। এই সরকার প্রমোটিং, লুটেরা, রাহাজানি, খুন, ধর্ষণ, রেপ, চাকরি বিক্রি, এটা ফ্যাক্ট। পশ্চিম বাংলাতেই যে এসএসসি পরীক্ষা হচ্ছে, এটা ফ্যাক্ট, সবাই জানে যে 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ঘুষ না দিলে এই রাজ্যে চাকরি হবে না। যারা কোয়ালিটি সম্পূর্ণ যারা স্টুডেন্টসরা রয়েছেন তারা এটা সবাই জানে। এটা অস্বীকার করার জায়গা পশ্চিমবাংলাতে আজকে নেই, এবং এটা চলছে এবং বহাল তবিয়তে চলছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই, আইনি আদালতে যতটা পরিমাণ আমাদের পক্ষে সম্ভব আমরা এই লড়াইটা জারি রাখবো। কারণ একটা সমাজ তো সমাজ ব্যবস্থাটা পুরো শেষ হয়ে যেতে পারে না। আজকে আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের যেসব মানুষরা রয়েছে তাদের জীবনযাপন দেখুন। ভারতবর্ষে 28টা রাজ্যের যারা মুখ্যমন্ত্রী রয়েছে তাদের পরিবারের জীবনযাপন দেখুন। পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের যারা মুখ্যমন্ত্রী ছিলেন তাদেরও তো পরিবাররা রয়েছেন এখন। তাদের পরিবারে গিয়ে আপনারা ছবি তুলুন, ফটো তুলুন, কথা বলুন পরিবারের লোকেদের সাথে। এরকম জিনিসটা আপনারা কোথাও দেখতে পাবেন না, যেভাবে সরকার বা প্রশাসন চলছে। দেখুন পশ্চিমবাংলায় ধর্মীয় রাজনীতি এটা ২০১১ সালের আগে ছিল না। এই পশ্চিমবাংলায় ধর্মীয় রাজনীতি শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক কারণেই তিনি যখন ধর্মীয় রাজনীতি শুরু করেছেন, আরো একটি রাজনৈতিক দল তারাও সেই জায়গাটা ছেড়ে দেবে, কারণ রাজনীতিতে কোনো জিনিস স্ট্যাটিক হয় না। পশ্চিমবাংলার ইতিহাসে আপনি যদি একদম ৪৭ সাল থেকে, যবে থেকে পশ্চিমবাংলা তৈরি হয়েছে, ছেচল্লিশ সালে রায়েট হয়েছিল, এটা অস্বীকার করার জায়গা নেই। নরসংহার হয়েছিল পশ্চিমবাংলাতে, কলকাতাতে বিশেষ করে। কিন্তু তারপর থেকে পশ্চিমবঙ্গবাসী তারা কিন্তু এই ধর্মীয় রাজনীতির বাইরে ছিলেন। নকশাল পিরিয়ড দেখেছে পশ্চিমবাংলা, খাদ্য আন্দোলন দেখেছে, কিন্তু এরকম ধর্মীয় রাজনীতি কিন্তু পশ্চিমবাংলা দেখেনি, যে রাজনীতিটার জনক
পশ্চিম বাংলায় নিয়ে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই রাজনীতিটা নিয়ে আসার ফলে মানুষে মানুষে বিভেদ এবং হিংসা আরো বেড়েছে। এবং হিংসার রাজনীতি পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় করে। আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছি 2021 সালে দেখুন, এর আগেও ভোট হয়েছে, ভোটে জেতা হারা হয়েছে। ভোটের দিন পশ্চিমবাংলাতে অশান্তি হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই, বহু যুগ ধরে হচ্ছে। কিন্তু ভোট মিটে যাওয়ার পরে যারা বিরোধী, আমি কিন্তু বিরোধী শুধুমাত্র বিজেপি বা বামপন্থী তাদের বলছি না, আইএসএফ ও বিরোধী, তারাও লড়াই করছে বিভিন্ন রাজনৈতিক। 2021 সালের পরে পশ্চিম বাংলাতে যেটা হয়েছে সেটা জেনোসাইড হয়েছে। এর বিচার চাই আমরা। যেসব তৃণমূল নেতারা এই জেনোসাইডের সাথে যুক্ত, তাদের বিচার করতে হবে, তাদের জেল হতে হবে, তাদের ফাঁসি হতে হবে। প্রতিটা এলাকাতে যারা বিরোধী রাজনীতি করতেন, ঘর থেকে বার করে মার্ডার করা থেকে, খুন করা থেকে, রেপ করা থেকে, এবং গণহারে গণহারে এটা হয়েছে পশ্চিমবাংলাতে, এটা অস্বীকার করার জায়গা নেই। এমন অবস্থা হয়ে গেছিল তৎকালীন গভর্নরকে পর্যন্ত রাস্তায় নামতে হয়েছিল, এমনই অবস্থা দাঁড়িয়ে গিয়েছিল। এটা হয়েছিল, তারপরে কলকাতা হাইকোর্টের 5 জাজেস বেঞ্চ রায় দিয়েছে। সিবিআই কি তদন্ত করেছে এখন অব্দি আমি জানি না। একমাত্র ওই বিশ্বজিৎ সরকার তার ভাইয়ের জন্য লড়াই করে 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 একটা জায়গা তৈরি করেছে। এবং এটা প্রতিটা এলাকা, প্রতিটা গ্রামে, প্রতিটা মহল্লায়, প্রত্যেকটা জায়গাতে হয়েছে। জেনোসাইড চালিয়েছে 2021 সালের পরে তৃণমূল। এর বিচার হবে না? এই পশ্চিম বাংলাতেই এর বিচার হবে। দেখুন, এবিভিপি তার রাজনীতি করছে, সেটা বোঝাতে চাইছে এটা তাদের একটা রাজনৈতিক, বলতে পারেন একটা চিন্তাধারা। কিন্তু এখন আমি দলমত নির্বিশেষে সমস্ত মানুষের কাছে আবেদন জানাবো যে এখন হচ্ছে এগুলো পুজো, এরা ব্যবসা করছে। তৃণমূলের যেগুলো নেতা আছে, যারা যারা পুজো বলে লোককে দেখাচ্ছে ফুর্তি আর ব্যবসা, এটা পুজো? পুজো মানে সকালবেলা গিয়ে দুর্গার যে চণ্ডী পাঠ থেকে শুরু করে যা যা জিনিস আছে সেইখানে অংশগ্রহণ করবে, পার্টিসিপেট করবে। পুজো মানে মা দুর্গার যে বাণী, অসুর কি মানে অসত্যর বিরুদ্ধে সত্যর জয়, এটাই তো বাণী। এইটা নিয়ে মানুষের কাছে যাবে, এটা পুজো হচ্ছে? যেগুলো যেগুলো তৃণমূলের যেগুলো মাথাগুলো যেগুলো পুজোগুলো অর্গানাইজ করছে, এটা ব্যবসা, তাদের পুরোটাকে একটা ব্যবসা বানিয়ে ফেলেছে। এই যে 1,10,000 টাকা করে সরকারি ফান্ড থেকে দিচ্ছে, তা আপনারা আমার করের টাকা কাদেরকে দিচ্ছে? যারা পুজোতে ভোট পরিচালনা করবে বা যাতে তৃণমূলের ভোট ব্যাংকটা স্ট্রং বাড়ে, এই জন্য। এর বাইরে কিছু নয়। এই 45,000 ক্লাবের মধ্যে তো 20,000 ভুয়ো ক্লাব আছে। এটা নিয়েও সিবিআই তদন্ত হওয়া দরকার। অপারেশন সিন্দুর হয়েছে বলে আমার মনে হয় রাজ্য সরকারের খুব গায়ে লেগেছে। স্বাভাবিক কারণে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটা আমরা জানি, সেটা যারা তৃণমূল বিরোধী তারা পরিচালনা করছে। যে কারণে সন্তোষ মিত্র স্কোয়ারের এই পুজোর পেছনে রাজ্য সরকার, পুলিশ প্রশাসন, রাষ্ট্রশক্তি, রাষ্ট্রযন্ত্র নিয়ে নেমে পড়েছে। এছাড়া আর তো কোনো কারণ আমি দেখি না। অন্য কোনো কারণ আছে বলে আমি অন্তত মনে করি। দেখুন, পশ্চিমবঙ্গ পুলিশের একটা বড় অংশই হচ্ছে হলো তৃণমূল কংগ্রেস পার্টিটা করে, প্রকাশ্যে বলতে পারে না, আমি তাদের হয়ে বলি। তবে এটাও ঠিক যে পুলিশের মধ্যে অনেক ভালো ভালো অফিসার, সৎ অফিসাররা রয়েছে যারা কিনা সঠিকভাবে পুলিশের কাজটা করার চেষ্টা করে, এটাও রয়েছে। পুলিশের মাথা যে বসে আছে সে হলো তৃণমূলের। না না, আমি পুলিশ মন্ত্রীর কথা বলছি, আমি পুলিশের ডিরেক্টর জেনারেলের কথা বলছি, রাজীব কুমারের কথা বলছি। এ হলো তৃণমূল। এই তৃণমূল যেগুলো আছে তারা তৃণমূলের হয়ে কাজ করবে, নালে কি আর ওই সজল ঘোষের পুজো, যেটাকে মানে তাদের পুজো বন্ধ করার জন্য নামে? লালবাজারে যখন আরজি করের ঘটনা ঘটে, পুলিশরা গিয়ে বিক্ষোভ জানিয়ে এসেছে। পুলিশের ভেতরের খবর শুনে রাখো যে আমরা মৌখিক কথায় আর কোনো কাজ শুনবো না, লিখিত দিতে হবে।
এরকম পুলিশ অফিসারও পুলিশের ডিপার্টমেন্টের ভেতরে আছে। এই যখন ওই আরজি করের ঘটনার যে ওই টালা থানার আইসি যখন গ্রেপ্তার হয়েছে, ওপর তলার লোক তো মুখে বলে দিল এটা করে দাও, করবে তো সেই নিচু তলার পুলিশ কর্মীরা। বাংলার নিচু তলার যে পুলিশ কর্মীরা রয়েছে তারা তো এটাও বুঝবে যে তারা ডিএ পাচ্ছেন না, সবার ডিএটার প্রয়োজন নেই। যাদের ঘুষ ঢুকছে, তৃণমূলের যারা পয়সা ক্রিম খাচ্ছে, তাদের ডিএর প্রয়োজন নেই। তারা এরকম পশ্চিমবাংলার 10,000 লোককে ডিএ দিতে পারে। কিন্তু যেসব পুলিশ অফিসারদের ডিএটার প্রয়োজন আছে এবং সেই সংখ্যাটাই বেশি, এবং সেই সংখ্যাটাই সৎ পুলিশ অফিসার, ক্রিম খাবে ভাইপো। আর বাংলার যারা কর্মচারী রয়েছে, সরকারের যারা কাজ করবে, তারা সারাদিন বসে বসে শুধু খেটে মরে যাবে। এই যে পুলিশের কি অবস্থা বলুন তো আপনারা। আমরা এই পুজোর সময় বাড়িতে আছি, কেউ পরিবারের সাথে কাটাচ্ছি, পুলিশকে কিন্তু 4টে দিন রাত্রির এক করে ডিউটি করতে হচ্ছে, তাদের কোনো ছুটি নেই। ডিএটা তাদের প্রয়োজনীয়তা নেই, এই ডিএ আমরা ছিনিয়ে আনি। রিটেন নোটস অফ সাবমিশন জমা পড়েছে, কর্মচারীদের বলবো ধৈর্য রাখুন, মামলায় সময় লাগে। এই দিয়ে আমরা ছিনিয়ে আনার যে লড়াই, তার সম্পূর্ণটা আমরা দিয়ে এসেছি, তারপর সুপ্রিম কোর্ট যা সিদ্ধান্ত নেবে। শুভ বিজয়া। পুজোর মরশুমে আপনারা যত পারেন নিজেদেরকে আনন্দ উপভোগ করুন। আগামীতে আবার লক্ষ্মী পুজো, কালী পুজো আছে। দর্শকদের বলবো যত পারেন এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করুন, দেখুন। ভালো ভালো মানুষই কাজ করবেন, বলবেন, তাদের বক্তব্য রাখবেন। শুধু একটাই কথা মানুষের কাছে বলবো, আবেদন জানাবো, যে আমরা যেন আমাদের দেশটাকে গড়তে পারি বা আমাদের রাজ্যটাকে গড়তে পারি, এবং এইরকম ধরনের দুর্নীতি পরায়ণ একটি সরকারকে যাতে পতন ঘটাতে পারি, আপনারাও সেই প্রচেষ্টার একটা অংশীদার হিসেবে নিজেরা তৈরি হন। এখন যা পরিস্থিতি পশ্চিমবাংলাকে বাঁচানোর জন্য, তার জন্য একমাত্র ইউনাইটেডলি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। আগে কি ঘটনা ঘটেছে, 10 বছর আগে কি হয়েছে, সেই সব নিয়ে তা তুলে এখন সেই সময়টা নয়। এখন পশ্চিম বাংলাতে বর্তমানে যারা যারা তৃণমূল করে তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে লড়াইটাকে তীব্র থেকে তীব্রতর জায়গায় নিয়ে যেতে হবে, নইলে কিন্তু এই পশ্চিম বাংলাকে আমরা আর রাখতে পারবো না। যুগের সাথে তাল মেলাতে গেলে তো যুগের সাথে যুগ মিলবে না। রাবণ যে সময় ছিলেন তেমন রাবণ ওই সময়কারী রামের যুগেরই রাবণ। কিন্তু বর্তমানে আমাদের যেটা চিন্তা ভাবনা করতে হবে সেটা হচ্ছে হলো যে দুর্নীতিমুক্ত সমাজ, সুশাসন, এই জায়গাটা থেকে চিন্তা করতে গেলে আমার মতে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই তৃণমূল কংগ্রেস পরিচালিত যে রাজ্য সরকার রয়েছে, এই রাজ্য সরকারের পতন হওয়াটা খুবই দরকার, নইলে বাংলা আরো অধঃপতনের দিকে চলে যাবে। আমার তো মনে হয় অনেকেরই নাম বাদ পড়া উচিত। পুজোর পরে এসআইআর হচ্ছে, এসআইআরটা তো আমি তো নির্বাচন কমিশনকে বলে, এরাই বা এত দেরি করে এসআইআরটা করছে। এই 2002 সালে হয়েছিল না 3 সালে হয়েছিল, আজকে 2025, 20 বছর পর, তো 10 বছর পর করা উচিত ছিল। ভারতীয় যারা নয় তারা আমার দেশে থাকতে শুরু করে দেবে, এইটা কি করে মেনে নেওয়া যায়? পৃথিবীর কোন দেশে আছে? বাংলাদেশ থেকে যে পারবে, যখন পারবে, তারা ঢুকে পড়বে, ঢুকে আমাদের দেশের টেররিস্ট তৈরি করবে, আমাদের দেশের লোককে খুন করবে, আমাদের দেশের লোককে হত্যা করবে। এই তো রাজারহাট সল্টলেকেও কিছুদিন আগে বাংলাদেশিরা ছিলেন, তাদের ওখানে যা ঘটনা ঘটার ঘটেছে। তো এইটাকে আমরা কি করে মেনে নেবো? এটা তো মেনে নেওয়া সম্ভব না। ভারত কি অবারিত দ্বার যে যে পারবে, যখন পারবে, যেখানে পারবে চলে আসবে? 1000 বছর ধরে আমাদের দেশের লোক চলে আসে, যারা ভারতীয় নয় তারা আমার দেশ চালিয়ে যাচ্ছে। সেটা আজকে লোকে ব্রিটিশের ব্যাপারে বলে 200 বছর, 300 বছর, আরো 700 বছরের যদি ইতিহাস আমরা ঘাঁটি, তারা কি ভারতীয় যারা ভারত শাসন করেছিল? বাইরের দেশ থেকে আসা লোকজন, যে যখন পারবে। এই জিনিসটার বিরুদ্ধে তো রুখে দাঁড়ানো দরকার আছে। ভারতটা তো কারুর মানে ইয়ে নয় যে যে যখন পারবে এসে ঢুকে শেল্টার নেবে, শেল্টার নেওয়ার পর তারপরে ভারতীয় গুলোরই মাথা মুন্ডু কেটে দিয়ে চলে যাবে। এটা কি করে সম্ভব? এর বিরুদ্ধে
একত্রভাবে লড়াই করা দরকার। ওনার ক্ষমতা থাকে, ইলেকশন কমিশন ঘেরাও করুন না, কি ক্ষমতা আছে আমরাও তো দেখতে চাই। ওনার যদি ক্ষমতা থাকে, ভাইপোকে একটু বলুন না যে দিল্লিতে গিয়ে ইলেকশন কমিশনের অফিসটা ঘেরাও করতে। দেখবো ভাইপো বাংলার বাঘ না বাংলার বেড়াল, সেইটাই আমরা দেখতে চাই। তো করুন না, আমি তো বলছি তো। দেখুন, আমি আপনাকে বলি, যারা দেশকে ভালোবাসে তারা এই ধরনের কথা বলবে না। কেউ সারা জীবন মুখ্যমন্ত্রী থাকবে না, কেউ সারা জীবন প্রধানমন্ত্রী থাকবে না, কেউই থাকবে না, ছিলও না। আর এই তৃণমূল নেতাগুলো, আমি আপনাদেরকে বলে দিই, যেদিন ক্ষমতা চলে যাবে না, দেখবেন এই নেতাগুলো আর পশ্চিম বাংলায় নেই, আমরাও পালাতে দেবো না। কারণ জনরোষের জায়গাটা এই জায়গা পৌঁছে গিয়েছে, গ্রামে গ্রামে, এলাকায় এলাকায়। যে পরিমাণ মানুষ অত্যাচারিত হয়েছে, আপনি চিন্তা করুন, বরুণ বিশ্বাস একজন শিক্ষক, তাকে মার্ডার করা হয়েছে গোবরডাঙ্গা স্টেশনে। জড়িত কে? তৃণমূলের নেতা। তপন দত্ত হত্যা মামলা, মানুষ ভুলে গেছে, মানুষের হয়তো এখন মনে নেই অনেকের। হাওড়ার বাড়ির তৃণমূল নেতা ছিল। এগুলো কিন্তু বিজেপি বা সিপিএম বা কংগ্রেস বা আইএসএফ এর নেতা নয়, তৃণমূলের নেতা তপন দত্ত। তার এক স্ত্রী আছেন আর দুজন মেয়ে আছেন, মার্ডার হয়ে গিয়েছে। আপনি যদি হিসাব, ধারাবাহিকভাবে হিসাব দেখেন, কামদুনি 2011 থেকে 25 সাল অব্দি আপনি খুন, রেপ, মার্ডার, আপনি হিসাব করে শেষ করতে পারবেন না কি পরিমাণে হয়েছে। নকশাল পিরিয়ডেও এত পরিমাণ খুন, মার্ডার হয়নি, যেটা কিনা তৃণমূলের টাইমে হয়েছে। দেখুন, আমি এটাকে ঠিক টাকার প্রতি লোভ বলবো না, এটাকে বলে হলো পাইয়ে দেওয়ার রাজনীতি। আপনি যদি পশ্চিমবাংলার ভোটের প্যাটার্নটা 2011 সালের পর থেকে দেখেন, তাতে দেখলে আপনি দেখবেন তৃণমূল কিন্তু কোনোদিনই 50% ভোট পেয়ে ক্ষমতায় নেই। 45 থেকে 46% ভোট তৃণমূল পেয়েছে। 2011 সালের নির্বাচনে আমি মনে করি তৃণমূল যে 46% ভোট পেয়েছিল, সেটা সলিড ভোটই পেয়েছিল, বা 48%, আর একটু বেশি ভোট ছিল 11 সালে। কিন্তু 16 সালের পর থেকে তৃণমূলের ভোটটা কিন্তু কমেছে। এবং এই কমারও একটা বিষয় আছে, এই 45-এর মধ্যে আপনি 10% জল ভোট ধরে রাখুন, ভয় দেখিয়ে, থ্রেট দিয়ে, মার্ডার করে, রেপ করে ভোট, 10%-র কথা বলছি। যদি আমি 45%, যেটা ইলেকশন কমিশনের একদম ফিগারটাকে একদম সঠিকও মেনে নিই যে না, এতে কোনো জল নেই, তাহলেও আপনি দেখবেন 55% ভোট তৃণমূলের বিপক্ষে। বামফ্রন্ট যে 34 বছর পশ্চিমবাংলাতে ছিল, আপনি যদি 1977 সাল থেকে আর 2006 সাল পর্যন্ত, 11টা বাদ দিচ্ছি, 6 সাল পর্যন্ত তাদের নির্বাচনের প্যাটার্নটা দেখেন, প্রত্যেকবারই তারা 50% অ্যান্ড অ্যাবভ ভোট পেয়েছে, এক্সেপ্ট 2001-এর নির্বাচনে, সেখানে 49.99% ভোট পেয়েছিল বামফ্রন্ট। তার মানে বামফ্রন্ট যে পশ্চিমবাংলায় ছিল, তারা 50% মানুষের সমর্থন নিয়েছিল। আমি সিটের কথা বলছি না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কিন্তু 45% মানুষের সমর্থন নিয়ে আছে। তার মানে 55% মানুষ তৃণমূলের বিপক্ষে। এখানে সমস্যাটা এটা যে বিরোধী যারা নেতৃত্ব দিচ্ছেন বা বিরোধী দল যারা আছে, তারা কিন্তু এই জায়গাটাকে ঠিক ইউটিলাইজ করতে পারছেন না। এটা যদি ইউটিলাইজ হয়ে যাবে, তৃণমূল কিন্তু আপনার এই 200-র ওপর সিট, ওটা কমে আপনার 60-70টাও হবে বলে আমি অন্তত মনে করি না। আপনাকে আমি এর আগেই একটা কথা বললাম যে তৃণমূল পশ্চিমবাংলায় মেজরিটি মানুষের সমর্থন নিয়ে সরকার পরিচালনা করছে না। এটা যদি যারা রাজনৈতিক দল আছে সঠিকভাবে 2026 সালে ভোট পরিচালনার একটা বিষয় আছে, ভোটের সময় কিছু স্ট্র্যাটেজি নিতে হয়, সেটা যদি ঠিক থাকে, যেসব রাজনৈতিক দলগুলো পশ্চিমবাংলাতে আছে সঠিকভাবে যদি এটাকে কার্যক্ষেত্রে এটাকে দেখাতে পারে বা করতে পারে, তাহলে আমি বিশ্বাস করি না এই সরকার থাকবে। আমি বিশ্বাস করি না এই সরকার থাকবে। এখন দেখুন, গায়ের জোরে, এই যে ধরুন আজকে লোকসভা নির্বাচন, ডায়মন্ড হারবার কেন্দ্রে 7 লক্ষ মার্জিনে সারা ভারতবর্ষের নির্বাচনের ইতিহাসে কেউ কোনোদিন জিতেছে? 7 লক্ষ মার্জিন, এক একটা গ্রামে বিরোধীদের একটা ভোটও পড়েনি। এটা হয় কখনো?
এই যে ডায়মন্ড হারবার কেন্দ্রটার কথা বলছি, তাহলে এরকম যদি ভোট হয় 2024 সালে যেটা হলো, যে এই লোকসভার নির্বাচন, তাহলে তো মানে কিছু বলার নেই না, তাহলে তো মানুষ জিততে পারবে না, মানুষ তার কথা বলতে পারবে না। সেই জায়গাটা তো গ্রামে গঞ্জে সেই জায়গাটা নেই, সেই জায়গাটা যদি ফিরে আসে আর নির্বাচন যদি বিরোধীরা সঠিকভাবে পরিচালনা করে, আমার বিশ্বাস এই তৃণমূল সরকার থাকবে, কোনো সম্ভাবনাই নেই তৃণমূল সরকারের।